অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকে আরও একটি ভয়ানক গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের গল্পের নাম গ্রামের কুয়োর ভয়ানক ভুতুড়ে ঘটনা। তো বন্ধুরা, সরাসরি গল্পে চলে যাওয়া যাক। রাত তখন প্রায় 11:30। চারদিকে নিস্তব্ধতা, দূরে কোথাও শিয়ালের ডাক আর মাঝে মধ্যে ঝিঝি পোকার একটানা শব্দ। আমি আজ যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি পাঠিয়েছেন কুড়িগ্রামের এক শ্রোতা, রাকিব চন্দ্র নাম। তিনি লিখেছেন, এই ঘটনায় ঘটেছিল তার নিজের গ্রামের এক পুরনো কুয়াকে ঘিরে। বহু বছর ধরে গ্রামের মানুষ সেই কুয়োর কাছে যেতে ভয় পায়, কারণ সেখানে নাকি গভীর রাতে এমন কিছু দেখা যায় যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। রাকিবের ভাষায়, আমাদের গ্রামের নাম বলছি না, কারণ সেখানে অনেক মানুষ এবং কুয়োকে নিয়ে আতঙ্ক থাকে। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল বিশাল এক বটগাছ। সেই গাছের নিচেই ছিল একটি পুরনো ইটের কুয়া। কুয়াটি এত পুরনো ছিল যে কেউ জানতো না ঠিক এটি কবে তৈরি হয়েছে। ছোটবেলা থেকেই আমরা শুনে আসতাম, মাগরিবের পর কেউ ওই কুয়ার কাছে যাবে না। বয়স্করা বলতেন সেখানে একজন নারীর আত্মা ঘুরে বেড়ায়। প্রায় 30 বছর আগে নাকি এক নববধূ রহস্যজনকভাবে এই কুয়ায় পড়ে মারা গিয়েছিলেন। কেউ বলতো দুর্ঘটনা, কেউ বলতো হত্যা, আবার কেউ বলতো তিনি নিজেই ঝাঁপ দিয়েছিলেন। এরপর থেকে অদ্ভুত ঘটনার শুরু হয়। রাতে কুয়োর দিক থেকে কান্নার শব্দ ভেসে আসতো। অনেকেই দাবি করতেন সাদা কাপড় পরা এক নারী কুয়োর চারপাশে হাঁটতেন। কেউ কাছে গেলেই তিনি হঠাৎ অদৃশ্য হয়ে যেতেন। এসব গল্প শুনে আমরা ছোটরা ভয় পেলেও মনে মনে ভাবতাম সবই নিশ্চয়ই বানানো। কিন্তু সেই বিশ্বাস ভেঙে যায় এক বর্ষার রাতে। সেদিন বিকেল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাত প্রায় 12টার দিকে হঠাৎ আমাদের গরুর গোয়াল থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করলো। বাবা আমাকে বললেন, দেখতো কোনো গরুর দড়ি ছিঁড়ে গেছে কিনা। আমি হাতে টর্চ নিয়ে বের হলাম। গোয়ালে গিয়ে দেখি সব গরুই ভয়ে এক কোণে জড়ো হয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গোয়ালের দরজা পুরো খোলা। বাতাসের দরজাটা আস্তে আস্তে দুলছে। ঠিক তখনই দূর থেকে কারো কান্নার শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো কোনো মহিলা হয়তো সাহায্য চাইছেন, কিন্তু ভালো করে শুনে বুঝলাম শব্দটা আসছে সেই পুরনো কুয়ার দিক থেকেই। আমার বুকের ভেতর কেমন যেন ধক ধক করতে লাগলো। গ্রামের সবাই তো বলতো এই কুয়ার কাছে রাতে কেউ যায় না, তাহলে সেখানে এই সময় কে কাঁদছে? কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল। টর্চের আলো সামনে ফেলে ধীরে ধীরে এগোতে গেলাম। বৃষ্টি তখন অনেকটাই থেমে গেছে। মাটিতে কাদা, চারদিকে ঘন অন্ধকার। যতই কুয়ার কাছে যাচ্ছি কান্নার শব্দ ততই স্পষ্ট হচ্ছে। হঠাৎ টর্চের আলো দেখলাম কুয়োর পাড়ে একজন সাদা শাড়ি পরা মহিলা বসে আছে। তার লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছে। তিনি মাথা নিচু করে কাঁদছেন। আমি স্থির হয়ে গেলাম। মনে হচ্ছিল শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে ফেলেছি। ঠিক তখনই কান্নার শব্দ এক মুহূর্তে থেমে গেল, আর ধীরে ধীরে মহিলাটি মাথা তুলতে শুরু করলেন। মহিলাটি ধীরে ধীরে মাথা তুললেন। আমার হাতে টর্চের আলো কাঁপছিল। ভয়ে হাত স্থির রাখতে পারছিলাম না। কিন্তু পরের দৃশ্যটা আজও আমি ভুলতে পারিনি। তার মুখে কোনো চোখ ছিল না। যেখানে চোখ থাকার কথা সেখানে শুধু কালো দুটি গভীর গর্ত। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, ঠোঁটে নীলচে, আর চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। অথচ তখন বৃষ্টি প্রায় থেমে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। না, তাকিয়ে বলাটা ঠিক নয়, কারণ তার চোখই ছিল না। তবু আমি স্পষ্ট অনুভব করছিলাম তিনি আমাকে দেখছেন। হঠাৎ তিনি খুব আস্তে করে বললেন, পানি, একটু পানি দাও। আমার পুরো শরীর জমে গেল।
কুয়োর পাশে দাঁড়িয়ে থাকা একজন মানুষ পানি চাইছে। কথাটি শুনেই গ্রামের বয়স্কদের কথা মনে পড়ল। তারা বলতেন, যদি গভীর রাতে কেউ কুয়োর পাশে তোমার কাছে কিছু চায়, কখনো উত্তর দেবে না, কারণ সে মানুষ নয়। আমি কোনো কথা বললাম না, ধীরে ধীরে এক পা পিছিয়ে এলাম। ঠিক তখনই পেছন থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো, একদম আমার কানের কাছে। ওর কথা শুনিস না। আমি ভয়ে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, চারদিকে শুধু বাতাস আর অন্ধকার। আবার সামনে তাকাতেই দেখি কুয়োর পাশে বসে থাকা মহিলাটি নেই। পুরো জায়গাটা ফাঁকা। মনে হলো হয়তো আমি ভুল দেখছি। নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। ঠিক তখনই কুয়ার ভেতর থেকে একটা শব্দ এলো, ঠক ঠক। মনে হচ্ছিল যেন কুয়োর নিচ থেকে ইটের দেয়ালে ধীরে ধীরে আঘাত করছে। আমি টর্চের আলো কুয়ার ভেতর ফেললাম। অনেক নিচে কালো পানি, কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু শব্দটা থামছে না, বরং আরো জোরে হতে লাগলো, ঠক ঠক ঠক। তারপর পানি উপর ছোট্ট ছোট্ট ঢেউ উঠতে শুরু করলো, যেন নিচ থেকে কেউ উপরে উঠছে। আমার বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে নিজেই শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ পানির ভেতর থেকে সাদা হাত ধীরে ধীরে উপরে উঠে গেল। হাতটা মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা। আঙ্গুলগুলো চিকন, নখগুলো কালো আর নখের অনেক বড়। সেই হাত কুয়োর ইটের কিনারা শক্ত করে ধরে ফেলল। তারপর আরেকটা হাত উঠল। মনে হচ্ছিল যেই থাকুক সে এখন কুয়ায় থেকে বেরিয়ে আসবে। আমি আর এক সেকেন্ড দাঁড়াইনি, প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। কিন্তু কয়েক কদম যাওয়ার পরেই বুঝলাম আমার পেছনে কেউ হাঁটছে। ধীরে ধীরে কাদার ওপর ভেজা পায়ের শব্দ, ছপ ছপ ছপ। আমি দৌড়াচ্ছি, কিন্তু সেই শব্দ আমার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে। হঠাৎ সাহস করে একবার পেছনে তাকালাম, আর যা দেখলাম, আমার শরীরের রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে গেল। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ পেছনে তাকালাম। টর্চের আলো কাঁপতে কাঁপতে অন্ধকারে পড়ল। আর ঠিক তখনই আমি দেখলাম সাদা শাড়ি পরা সেই মহিলা আমার পেছনে হাঁটছে। কিন্তু আমি মানুষের মতো হাঁটছিলাম না। তার দুই পা উল্টো দিকে ঘোরানো, মাথা নিচু, লম্বা চুল মাটি টেনে নিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার পা কাদায় পড়ছে, কিন্তু কোনো দাগ থাকছে না। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রাণপণে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। পেছনের ভেজা পায়ের শব্দ আরো কাছে আসতে লাগলো, ছপ ছপ ছপ। মনে হচ্ছিল আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে আমাকে ধরে ফেলবে। হঠাৎ আমার টর্চ নিভে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু শুনতে পাচ্ছি। আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠান্ডা একটা বাতাস ঘাড়ে লাগলো। তারপর খুব আস্তে একটা ফিসফিস শব্দ, পেছনে তাকিও না। আমি স্থির হয়ে গেলাম। এটা কি সেই মহিলার কণ্ঠ, নাকি অন্য কারো? ঠিক তখনই দূরে আমাদের বাড়ির উঠানের কুকুরগুলো একসঙ্গে চিৎকার করে উঠল। মনে সাহস এলো। অন্ধকারে দৌড়ে বাড়ির দরজায় ধাক্কা দিলাম। বাবা দরজা খুলতেই আমি ভেতরে ঢুকে পড়লাম। হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বললাম, কিন্তু বাবা আমার কথা শুনে একদম চুপ হয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। তিনি শুধু বললেন, তুই কি ওর মুখ দেখছিস? আমি মাথা নাড়ালাম। বাবা সঙ্গে সঙ্গে ঘরের সব জানালা বন্ধ করে দিলেন। তারপর দাদুকে ডাকলেন। দাদু সব শুনে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বললেন, ও আবার বের হয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কে? দাদু ধীরে ধীরে বললেন, যে মেয়েটা ওই কুয়ায় মারা গিয়েছিল সে একা মরে নাই। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। দাদু বলতে শুরু করলেন, প্রায় 30 বছর আগে গ্রামের এক নববধূ নিখোঁজ হন। 3 দিন পর তার লাশ ওই কুয়া থেকে পাওয়া যায়। কিন্তু লাশ তোলার সময় গ্রামের লোকেরা নাকি কুয়ার ভেতর আরেকজনের ছায়া দেখছিল। তারপর থেকে যারা কুয়ার কাছে যেত তারা সবাই কোনো না কোনো অদ্ভুত জিনিস দেখত। কেউ কান্না শুনেছে, কেউ সাদা শাড়ির নারী দেখেছে, আর
দুজন মানুষ নাকি রহস্যজনক নিখোঁজ হয়ে গিয়েছিল। দাদু আমার দিকে তাকিয়ে বললেন, আজ রাতটা সাবধানে থাকিস, কারণ ও যাকে দেখে তাকে এক রাতেই ছাড়ে না। আমি ভয় পাচ্ছিলাম, ভয়ে আবার কাঁপতেও ছিলাম। ঠিক তখনই বাড়ির উঠানে ভেজা পায়ের শব্দ শোনা গেল, ছপ ছপ ছপ। আর আমাদের প্রধান দরজার বাইরে কেউ খুব আস্তে করে কড়া নাড়তে শুরু করলো, ঠক ঠক ঠক। মধ্যরাতের নিস্তব্ধতায় দরজায় কড়া নাড়ার শব্দটা যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিচ্ছিল। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। বাবা আস্তে করে হারিকেনের আলো কমিয়ে দিলেন। দাদু ফিসফিস করে বললেন, কেউ দরজা খুলবি না, যেই ডাকুক কোনো উত্তর দিবি না। ঠিক তখন ওই বাইরে থেকে একজন নারীর কণ্ঠ ভেসে এলো, দরজাটা খোলেন, আমি অনেক বিপদে আছি। কণ্ঠটা এতটাই স্বাভাবিক ছিল যে মনে হচ্ছিল গ্রামেরই কোনো মহিলা সাহায্য চাইছেন। মা উঠে দাঁড়িয়ে বললেন, হয়তো সত্যি কেউ বিপদে পড়েছে। কিন্তু দাদু মায়ের হাত চেপে ধরে বললেন, ও মানুষ হলে দরজার ছায়া থাকতো। আমি জানালার ছোট্ট ফাঁক দিয়ে বাইরে তাকালাম, আর বুকের ভেতরটা হিম হয়ে গেল। দরজার সামনে সত্যি একজন দাঁড়িয়ে আছে, কিন্তু হারিকেনের আলো দরজার নিচে দিয়ে বাইরে পড়লেই আর কোনো ছায়া নেই। হঠাৎ সে আবার বলল, রাকিব, আমি খুব ঠান্ডায় আছি, একবার দরজাটা খোলো। আমি চমকে উঠলাম, সে আমার নাম জানে। আমি তো তাকে কখনো দেখিনি। বাবা আমার চোখ চেপে ধরলেন, যেন আমি ভুলেও কোনো শব্দ না করি। কয়েক সেকেন্ড সব শান্ত, তারপর ঠাস, দরজায় এক বিকট আঘাত, পুরো কাঠের দরজা কেঁপে উঠল। আবার ঠাস ঠাস ঠাস। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ অমানসিক শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। ছোট ভাই ভয়ে কাঁদতে শুরু করলো। মা কুরআন শরীফ এনে তেলাওয়াত শুরু করলেন। দাদু চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ সব শব্দ থেমে গেল। এতটাই নীরবতা নেমে এলো যে নিচের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। আমরা ভাবলাম হয়তো সে চলে গেছে, কিন্তু ঠিক তখনই বাড়ির টিনের ছাদে কারো হাঁটার শব্দ শোনা গেল। ধূপ ধূপ ধূপ। শব্দটা এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, যেন ধীরে ধীরে পুরো ছাদের ওপর হাঁটছে। তারপর ছাদের ঠিক মাঝখান থেকে এক নারীর হাসির শব্দ ভেসে এলো, হি হি হি। সে হাসি কোনো মানুষের হতে পারে না। সেই হাসির সঙ্গে মিশেছিল কান্না, রাগ আর অদ্ভুত হাহাকার। আমার মনে হচ্ছিল ছাদের ওপরে যেই থাকুক, সে শুধু আমাদের দেখছে না, সে যেন অপেক্ষা করছে। ঠিক তখনই দাদু হঠাৎ চিৎকার করে বললেন, কেউ জানালার দিকে তাকাবি না। কিন্তু দেরি হয়ে গেছে। আমার চোখ ইতিমধ্যে জানালার দিকে চলে গেছে, আর সেখানে জানালার ঠিক বাইরে অন্ধকার ভেতর থেকে দুটি জলজল সাদা চোখ আমার দিকে স্থির হয়ে তাকিয়েছিল। চোখ দুটির নিচে ধীরে ধীরে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। তারপর কাচের ওপর একটা ভেজা হাতের ছাপ পড়ল। জানালার কাছে ভেজা হাতের ছাপ পড়ার সঙ্গে সঙ্গে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সেই জলজলে চোখ দুটো কখন সেকেন্ডে আমার দিকে তাকিয়ে রইল। তারপর এক নিমেষেই অদৃশ্য। মা কাপা গলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। বাবা দরজার সামনে দাঁড়িয়েছিলেন, হাতে একটি লাঠি নিয়ে। যদিও আমরা সবাই জানতাম এটা কোনো মানুষের বিরুদ্ধে লড়াই নয়। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আজানের প্রথম ধ্বনি শোনা মাত্র ছাদের ওপরের হাঁটার শব্দ, জানালার বাইরের উপস্থিতি আর সেই অদ্ভুত হাসি সব একসঙ্গে থেমে গেল। আমরা কেউ আর সেদিন ঘুমাতে পারিনি। পরদিন সকালে সূর্য ওঠার পর বাবা, দাদু আর গ্রামের কয়েকজন প্রবীণকে নিয়ে আমরা কুয়োর কাছে গেলাম। রাতেই সেই ভয়ঙ্কর পরিবেশ, সঙ্গে দিনের দৃশ্যের কোনো মিল নেই। পাখির ডাক, হালকা বাতাস, সবকিছুই স্বাভাবিক। কিন্তু কুয়োর পাশে গিয়ে আমাদের সবার চোখ আটকে গেল। কাদার ওপর স্পষ্ট ভেজা পায়ের ছাপ। এক জোড়া নয়, দুই জোড়া নয়, অসংখ্য পায়ের ছাপ। মনে হচ্ছিল রাতে শত শত মানুষ কুয়ার চারপাশে হাঁটেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সব পায়ের ছাপ কুয়োর দিকে গেছে, ফিরে আসার কোনো ছাপ নেই। এই দৃশ্য দেখে গ্রামের প্রবীণ আব্দুল করিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
আজ আর সত্যিটা লুকিয়ে লাভ নেই। আমরা সবাই তার দিকে তাকালাম। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় 40 বছর আগে গ্রামের জমিদার বাড়ির এক তরুণী এই কুয়ায় থেকে প্রতিদিন পানি তুলতেন। এক রাতে তিনি নিখোঁজ হয়ে যান। 3 দিন পর তার মরদেহ কুয়ার ভেতর থেকে উদ্ধার করা হয়। সবাই বলছিল দুর্ঘটনা, কিন্তু কয়েক মাস পরে মৃত্যুশয্যায় গ্রামের এক বৃদ্ধ স্বীকার করলেন তরুণীকে দুর্ঘটনা নয়, হত্যা করে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল। কারণ তিনি গ্রামের কিছু মানুষের একটি ভয়ঙ্কর গোপন অপরাধ দেখে ফেলেছিলেন। হত্যাকারীদের কখনো বিচার হয়নি। এরপর থেকেই কুয়োর আশেপাশে অস্বাভাবিক ঘটনা শুরু হয়। কেউ রাতের বেলা কান্না শুনছে, কেউ সাহায্যের জন্য ডাক শুনছে, আর যারা সেই ডাকে সাড়া দিয়েছে তাদের আরও জীবন আর আগের মতো ছিল না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে গত রাতে যে আমার নাম ধরে ডাকছিল? করিম চাচা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ও কাউকে প্রথম দেখাতেই নাম ধরে ডাকতে পারে না। আমি বিস্মিত হয়ে বললাম, তাহলে সে আমার নাম জানলো কিভাবে? করিম চাচা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ ও গত রাতেই প্রথম তোমাকে দেখেনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি আবার বললেন, গত 1 মাস ধরে কেউ না কেউ প্রতি রাতে তোমার বাড়ির আশেপাশে ভেজা পায়ের ছাপ দেখছে, কিন্তু তোমাদের ভয় হবে বলে কেউ বলেনি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে সে কি অনেক দিন ধরে আমাকে অনুসরণ করছিল? ঠিক সেই মুহূর্তে কুয়ার ভেতর থেকে খুব আস্তে একটি শব্দ ভেসে এলো, রাকিব। আমরা সবাই একসঙ্গে কুয়ার ভেতরে তাকালাম। নিচে শুধু অন্ধকার, কিন্তু অন্ধকারের গভীর যেন 2টি সাদা চোখ ধীরে ধীরে খুলে গেল। কুয়োর গভীর অন্ধকারে 2টি সাদা চোখ জ্বলে উঠতেই আমাদের শরীর শিউরে উঠল। ঠিক কোনো কথা বলতে পারছিলাম না। হঠাৎ কুয়ার ভেতর থেকে ঠান্ডা বাতাসের একটা প্রবল ঝাপটা উঠে এলো। সেই বাতাসের চারপাশে শুকনো পাতা ঘুরতে লাগলো, আর খুব ধীরে কর্কশ কণ্ঠে নারী কণ্ঠ ভেসে এলো, আমাকে মুক্তি দাও। গ্রামের সবাই আতঙ্কে কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু করিম চাচা এগিয়ে গেলেন। তিনি কুয়োর দিকে তাকিয়ে বললেন, তুমি কি চাও? কয়েক মুহূর্ত নীরবতা, তারপর আবার সেই কণ্ঠ, সত্যিটা কুয়োর তলায়। এই কথা বলেই সব শান্ত। দাদু বললেন, এই কুয়োর ভেতরে কিছু আছে। সেদিন বিকেলে গ্রামের লোকজন সিদ্ধান্ত নিল, বহু বছর পর কুয়ার পানি সম্পূর্ণ সেচে ফেলা হবে। অনেক আপত্তি করলো, কারণ তাদের বিশ্বাস ছিল কুয়া খালি করলে আরো বড় বিপদ নেমে আসবে। তবুও গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত বদলালেন না। পরদিন সকালে 2টি বড় ডিজেল পাম্প এনে কুয়োর পানি তোলা শুরু হলো। ঘন্টার পর ঘন্টা পানি উঠতে লাগলো। দুপুর থেকে পানির স্তর অনেক নিচে চলে গেল। হঠাৎ একজন শ্রমিক চিৎকার করে উঠল, নিচে কিছু দেখা যাচ্ছে। সবাই কুয়োর ভিতরে তাকালো। পানির নিচে কালো কাদার মধ্যে একটা কাঠের পুরনো সিন্দুক। অনেক কষ্টে দড়ি দিয়ে সেটি উপরে তোলা হলো। সিন্দুক খুলতেই সবাই স্তব্ধ। ভেতরে ছিল একটি ভাঙা শাখা, রূপার নূপুর, পুরনো লাল শাড়ির ছেঁড়া অংশ, আর একটি কাপড়ে মোড়ানো ছোট্ট ডায়েরি। ডায়েরির পাতাগুলো ভিজে গেলেও কিছু লেখা পড়া যাচ্ছিল। দাদু কাপা গলায় পড়তে শুরু করলেন, যদি কেউ এই লেখা পড়ো, জেনে রেখো, আমি নিজে কুয়ায় পড়িনি, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আরও লেখা ছিল, যারা আমাকে মেরেছে তারা 4 জন, কিন্তু ঠিক সেই জায়গায় পরের অংশ ছিঁড়ে গেছে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। রোদেলা দুপুর আচমকা ঝরে উঠল। বটগাছের ডালপালাগুলো প্রচণ্ড শব্দে দুলতে লাগলো। ঠিক তখনই কুয়ার ভেতর থেকে একটা বিকট আর্তচিৎকার শোনা গেল, আ! সবাই ভয়ে ছুটে পালাতে লাগলো। কিন্তু আমি লক্ষ্য করলাম সিন্দুকের ভেতর ডায়েরির শেষ পাতায় ধীরে ধীরে নতুন করে কিছু লেখা ফুটে উঠছে। লাল রঙের অক্ষরে মাত্র একটি বাক্য, ওরা এখনো বেঁচে আছে। আমরা হাত কাঁপতে লাগলো। ঠিক তখনই করিম চাচা হঠাৎ মাটিতে লুটিয়ে লুটিয়ে পড়লেন। মুখে শুধু একটাই কথা, ওরা ফিরে এসেছে।
আর গ্রামের প্রবেশ পথ। 4 জন কালো কাপড় পরা অচেনা মানুষ ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছিল। গ্রামের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা 4 জন মানুষকে দেখে সবাই থমকে গেল। তারা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। 4 জনের গায়ের কালো পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। গ্রামের কেউ তাদের চিনতে পারল না। তারা কুয়ার সামনে এসে থামলো। সবচেয়ে বয়স্ক লোকটি কুয়ার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর কিছু গলায় বলল, অনেক বছর পরও এটা খোলা উচিত হয়নি। করিম কাঁচা চাপা গলায় জিজ্ঞেস করলেন, আপনারা কারা? লোকটি কোনো উত্তর দিল না, বরং সিন্দুকের দিকে তাকিয়ে বলল, ওটা আবার কুয়ার ভেতরে রেখে দাও। বাবা প্রতিবাদ করলেন, কেন? এই সিন্দুকেই তো হত্যার প্রমাণ আছে। লোকটি এবার বাবার দিকে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। সে ধীরে ধীরে বলল, সব সত্য মানুষ জানার জন্য নয়। এই কথা শুনে আমার বুক কেঁপে উঠল। ঠিক তখনই দাদু ফিসফিস করে বললেন, আমি ওদের চিনি। আমরা সবাই অবাক হয়ে তাকালাম তার দিকে। দাদুর কণ্ঠ কাঁপছিল। ছোটবেলায় এদের মতো 4 জনকে একবার এই গ্রামে দেখেছিলাম, ঠিক ওই হত্যার ঘটনার পর দিন। আমি বিস্মিত হয়ে বললাম, তাহলে এরা এত বছরে বুড়ো হলো না? দাদু কোনো উত্তর দিলেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইলেন। সন্ধ্যা নামলো। 4 জন লোক গ্রামের মসজিদের পাশের খালি ঘরে থাকার অনুমতি চাইল। কেউ বাধা দিল না, কিন্তু পুরো গ্রামে ভয়ের ছায়া দেখা নেল। সেদিন রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি সত্যিটা জানবো। রাত প্রায় 1টা। আমি আর আমার বন্ধু সোহেল চুপি চুপি সেই ঘরের কাছে গেলাম। জানালার একটা ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর কোনো মানুষ নেই। 4টি কলা কাপড় মেঝেতে পড়ে আছে, আর সেই কাপড়গুলোর মাঝখানে 4টি ভেজা কম্বল বসে আছে। আর সেই কঙ্কালের মধ্যে আরো বেশি কঙ্কাল থাকার কথা ছিল। তাদের চোখের জায়গায় শুধু অন্ধকার, কিন্তু তারা সবাই একসঙ্গে ফিসফিস করে বলছে, সে জেগে উঠেছে। ঠিক তখনই 4টি কঙ্কাল একসঙ্গে আমাদের দিকেই মুখ ঘুরিয়ে দিল। আমি আর সোহেল দৌড় দিতে যাব, এমন সময় আমাদের পেছন থেকে একজন নারীর কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না, ওরা আমাকে মেরেছিল। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। সাদা শাড়ি পরা সেই নারী এবার আগের মতো ভয়ঙ্কর লাগছিল না। তার চোখে ছিল গভীর কষ্ট। তিনি কাঁপা গলায় বললেন, আমার হত্যাকারীরা মানুষ নয়, তারা অভিশাপের পাহারাদার, আর আজ রাতেই তারা শেষ কাজটা করবে। ঠিক সেই মুহূর্তে গ্রামের দিকে একসঙ্গে অসংখ্য মানুষ চিৎকার ভেসে এলো। আমরা দৌড়ে ফিরে তাকাতেই দেখলাম পুরো গ্রামের সব বাতি একসঙ্গে নিভে গেছে, আর অন্ধকারের মধ্যে কুয়ার ভেতর থেকে ধীরে ধীরে একটি বিশাল কালো অবয়ব উঠে আসছে, আর উচ্চতা বটগাছের সমান। দুটো লাল চোখ জ্বলছে আগুনের মতো, আর তার গর্জনে পুরো গ্রাম কেঁপে উঠল। পুরো গ্রামের সব আলো একসঙ্গে নিভে যাওয়ার পর চারদিকে এমন অন্ধকার নেমে এলো যেন আকাশের চাঁদ তারাগুলো হারিয়ে গেছে। শুধু কুয়ার দিক থেকে এক অস্বাভাবিক কালো ধোঁয়া উঠছিল। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে ফুটে উঠল বিশাল এক ছায়ামূর্তি। তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো লাল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার কণ্ঠ, গভীর ভারী আর যেন মাটির নিচ থেকে ভেসে আসছে। আরাম ঘুম থেকে ভাঙ্গিয়েছিল। শব্দটা শোনা মাত্র গ্রামে কেঁপে উঠল। বট গাছের মোটা ডালগুলো একে একে ভেঙে পড়তে লাগলো। চারজন কালো পোশাকের লোক দ্রুত কুয়ার সামনে এসে দাঁড়ালো। এবার তাদের মুখোশ খুলে গেল, আর সোহেল অবাক হয়ে দেখলাম তাদের মুখ মানুষের মতো নয়, চামড়া ধূসর, চোখ পুরো কালো, আর কপালে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। তাদের একজন উচ্চস্বরে বলল, একে থামাতে হবে, নইলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। আমি বিস্মিত হয়ে বললাম, তোমরাই তো ওকে পাহারা দিচ্ছিলে। লোকটি আমার দিকে তাকিয়ে উত্তর দিল, পাহারা দিচ্ছিলাম কারণ ওকে কখনো মুক্তি দেওয়া যাবে না। ঠিক তখনই সাদা শাড়ি পরা নারীটি আমাদের সামনে এসে দাঁড়ালেন। এবার তার মুখ আর আগের মতো ভয় ছিল না,
তিনি ধীরে ধীরে বললেন, আমি কাউকে মারতে চাই না, আমি শুধু সত্য প্রকাশ করতে চেয়েছিলাম। তিনি কুয়ার থেকে আঙ্গুল তুলে বললেন, ওটা আমার আত্মা নয়। আমাদের সবার শরীর কেঁপে উঠল। তিনি আবার বললেন, আমাকে হত্যা করার রাতেই ওরা আরেকটি জিনিস এই কুয়ার তলায় বন্দি করেছিল। আমি শুধু সেই অন্ধকারের সঙ্গে আটকে ছিলাম। হঠাৎ কুয়ার ভেতর থেকে বিশাল কালো ছায়াটি গর্জন করে উঠল। মাটিতে ফাটল ধরতে শুরু করলো। গ্রামের ঘরগুলো কুয়ার নিচে দেখা গেল। চারজন রহস্যময় লোক গোল হয়ে দাঁড়িয়ে অদ্ভুত ভাষায় কিছু পড়তে শুরু করলো। তাদের কণ্ঠ যেন পুরো বাতাস ভারী হয়ে উঠল। কুয়ার চারপাশে মাটি কাঁপছে, ঝড়ের গতি বাড়ছে, আর সেই বিশাল ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ সাদা শাড়ির প্রাণীটি আমার দিকে তাকিয়ে বললেন, রাকিব, ডায়েরির শেষ পাতাটা খুলে দেখো। আমি কাঁপা হাতে ভেজা ডায়েরিটি খুললাম। সেই পাতাটি এতক্ষণ ফাঁকা ছিল, সেখানে এবার রক্তের মতো লাল অক্ষরে নতুন একটি বাক্য ফুটে উঠেছে। যে সত্য জানবে সেই সব দরজা বন্ধ করবে। আমি বাক্যটি পড়া শেষ করতেই কুয়ার ভেতর থেকে শত শত মানুষের কান্নার শব্দ একসঙ্গে ভেসে এলো। আর সেই মুহূর্তে কুয়ার তলায় যেন আরো একটি দরজা ধীরে ধীরে খুলে যেতে শুরু করলো। সেখান থেকে বেরিয়ে এলো অসংখ্য কালো হাত, আর কুয়ার কিনারা ধরে উপরে উঠতে শুরু করলো। আমি বুঝে গেলাম এটি শুধু একটি ভূতের ঘটনা নয়, এটি এমন এক অভিশাপ যা বহু প্রজন্ম ধরে এই গ্রামকে বন্দি করে রেখেছে। কুয়ার তলা থেকে শত শত কালো হাত বেরিয়ে আসতেই পুরো গ্রাম আতঙ্কে ছড়িয়ে পড়ল। যারা ঘটনাটি দেখছিল তারা কেউ চিৎকার করে পালাতে লাগলো, কেউ আবার ভয়ে মাটিতে বসে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, সাদা শাড়ি পরা নারীটি একদম স্থির দাঁড়িয়েছিলেন। তার মুখে আর ভয়ের কোনো চিহ্ন নেই। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রাকিব, এখন ভয় পেলে চলবে না। আমার মুক্তি নয়, পুরো গ্রামের মুক্তি তোমার হাতে। আমি হতভম্ব হয়ে বললাম, আমি কি করতে পারি? তিনি ধীরে ধীরে ডায়েরির দিকে ইশারা করলেন। আমি শেষ পাতাটি আবার খুললাম। এবার সেখানে আরো কিছু লেখা ফুটে উঠেছে। যে অন্যরা বিচার হয় না, সে অন্যায় অভিশাপে পরিণত হয়। সত্যকে প্রকাশ করলেই শেষ দরজা বন্ধ হবে। ঠিক তখনই করিম চাচা কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। তিনি সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি সব জানতাম। পুরো গ্রাম স্তব্ধ। করিম চাচা বলতে শুরু করলেন, আমি তখন মাত্র 16 বছরের ছেলে। সেদিন রাতে আমি নিজের চোখে দেখছিলাম গ্রামের 4 জন প্রভাবশালী মানুষ সেই নিরীহ মেয়েটাকে হত্যা করে কুয়ায় ফেলে দেয়। আমি ভয়ে কাউকে কিছু বলিনি। তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমার নীরবতাই এই অভিশাপের শুরু। কথা শেষ হতেই চারদিকে প্রচণ্ড ঝড় শুরু হলো। কুয়ার ভেতর থেকে সেই বিশাল কালো ছায়া গর্জন করে উঠল। মনে হচ্ছিল সে করিম চাচার দিকে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ঠিক তখনই সাদা শাড়ি পরা নারীটি 2 হাত ছড়িয়ে তার সামনে দাঁড়ালেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, আজ সত্য প্রকাশ হয়েছে। তোমার আর এই গ্রামে থাকার অধিকার নেই। তার সঙ্গে সঙ্গে ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করলো। প্রতিটি পাতায় একে একে ফুটে উঠতে লাগলো গ্রামের বহু বছরের লুকানো অন্যায়, বিশ্বাসঘাতকতার আর অপরাধের কাহিনী। হঠাৎ কুয়ার চারপাশে তীব্র আলোর একটি বৃত্ত তৈরি হলো। সেই আলো ধীরে ধীরে কালো ছায়াটিকে ঘিরে ফেললো। প্রথমবারের মতো ছায়াটি ভয় পেতে শুরু করলো। সে গর্জন করে উঠল, সত্য আমার দুর্বল করে দিচ্ছে। পরের মুহূর্তেই কুয়ার তলা থেকে এক প্রচণ্ড শব্দ উঠল, ধুম। মাটি কেঁপে উঠল, বট গাছের শিকড় ফেটে গেল, আর কুয়ার ভেতরের সেই কালো দরজাটি ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। যত দরজা বন্ধ হচ্ছিল ততই কালো ছায়াটি চিৎকার করতে অন্ধকারের গভীরে তলিয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে শুধু একটি কথাই বলেছিল, আমি আবার ফিরব। তারপর সব শান্ত।
ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হয়ে উঠল, পূর্ব দিগন্তে ফজরের আলো ফুটতে শুরু করলো। সাদা শাড়ি পরা নারীটি আমার দিকে একবার তাকিয়ে মৃদু হাসলেন। এবার তার মুখে আর কোনো কষ্ট ছিল না। তিনি ধীরে ধীরে সকালের কুয়াশার সঙ্গে মিলিয়ে গেলেন। সেই দিনের পর থেকে গ্রামের সেই কুয়া আর কখনো অদ্ভুত শব্দ করেনি। রাতে আর কেউ কান্না শোনেনি, কেউ সাদা শাড়ির নারীকে দেখেওনি। তবুও আজও গ্রামের মানুষ সূর্য ডুবে যাওয়ার পর সেই কুয়োর কাছে যায় না, কারণ তারা বিশ্বাস করে অভিশাপ শেষ হয়েছে, কিন্তু অন্ধকার কখনো পুরোপুরি মরে না। আর আজকের গল্পটা বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল। ধন্যবাদ। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।